আসসালামু আলাইকুম, আমি আরাফাত ইসলাম সিয়াম। আজকে আবার হাজির হয়েছি নতুন চ্যাপ্টার 10 নিয়ে, অ্যাসিড, ক্ষার ও সংশ্লিষ্ট বিষয়সমূহ। এই লাইনে কিছু বাংলা ভুল আমরা পাচ্ছি। একটা হলো ইংলিশ ওয়ার্ড, একটা বাংলা ওয়ার্ড, একটা গোজামি খেয়ে গেলাম, তাই না? এই যে অ্যাসিডের বাংলাটা হলো তোমার অম্ল, ক্ষার বেইজ, এটা ইংলিশটা হলো বেইজ, এবং এর সাথে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানবো। এই চ্যাপ্টারটা তোমার অ্যাসিড বেইজ নিয়ে, অম্ল ক্ষার নিয়ে জার্নির একদম প্রথম চ্যাপ্টার, এবং এই জার্নিটা চলবে বহুদিন। আমরা অনেক রিয়াকশন দেখব, তবে ক্লাস 8-এর জন্য শুধুমাত্র এই কয়েকটা বিষয় সম্পর্কে একটা ধারণা রাখাটাই আমার মূল উদ্দেশ্য। অ্যাসিড কি, বেস কি, এটার সংজ্ঞা আজকে একটা দেখব, সামনে আর একটা দেখব, তার পরের দিন আরেকটা দেখব। সংজ্ঞা চেঞ্জ হচ্ছে না। সংজ্ঞা কি চেঞ্জ হচ্ছে? সংজ্ঞা এখানে চেঞ্জ হবে না, বিষয় বৈশিষ্ট্য সবই থাকবে, তবে আমরা আরও কিছু সায়েন্টিফিক কথাবার্তা শুনবো। এইভাবে আমাদের ক্লাস 8, 9, 10, 11, 12 এভাবে তোমার জিনিসটা সাজানো। তা ক্লাস 8 থেকে যারা তোমার সায়েন্সে যেতে চাও, অবশ্যই তোমাদের আশা করি তোমরা সায়েন্সে যাবা। এই সায়েন্সে যাওয়ার আগে তোমাদের অ্যাসিড বেস নিয়ে সম্পূর্ণ একটা খুবই বেসিক কথাবার্তা আলোচনা করা হবে। কথাবার্তাগুলো খুব ঠান্ডা মাথায় শুনবা, খুব ভালোভাবে শুনবা এবং নোট করে লিখে রাখবা। নোট করাটা তোমাদের জন্য একটা মাস্ট। নোট করলে তোমরা পরবর্তীতে সেটা আবার দেখে পড়াটা আবার রিক্যাপ করতে পারবা। অনেক পড়া, নতুন ক্লাসে অনেক কিছু আমরা জানছি। তোমার পড়াটা যাতে গুছানো থাকে সেটাই হলো আমার একটা তো। তাহলে দেরি না করে শুরু করি, অনেক কথাবার্তা বললাম। আজকের ক্লাসটায় আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, একটু ওয়ার্ডগুলো দেখো। অ্যাসিড, অম্ল, বেইজ, ক্ষার। ক্ষার ও ক্ষারকের পার্থক্য। ক্ষার কি, লাস্টের ক যোগ করলে ক্ষারের আর কি বা চেঞ্জ হবে সেটা। লবণ এবং নিরপেক্ষ দ্রবণ, নিরপেক্ষ পদার্থ। লবণ জিনিসটা কি? লবণ জিনিসটা কি আমরা আগে কোথাও পড়ে আসছি? এটা নির্দেশক, ইন্ডিকেটর, গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়াসমূহ। এই বিক্রিয়াসমূহ আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয়, সব সময় হতে থাকে, আমার এই দেহের ভিতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত। এই যে কেমিস্ট্রির এই অ্যাসিড বেস নিয়ে পড়া এখন শুরু করলে, এটা যে তোমার শুধুমাত্র 9, 10, 11, 12 পর্যন্ত সীমিত তা না, এরপরে মানুষ এটা নিয়ে আরও পড়াশোনা করে। ইনফ্যাক্ট আমাদের মেডিকেলে এসেও আমরা অ্যাসিড বেস নিয়ে পড়াশোনা করি, সেটা থেকে তোমার কী সব ওষুধ বানাতে হয় সেগুলো নিয়ে আলোচনা করি, গ্যাসের ওষুধ, এইসব বাদ রাখি। তোমরা বাস্তব জীবনে ব্যবহার এর কথা চিন্তা করতে গেলে তোমাদের যেসব উদাহরণগুলো তোমরা যেগুলো এক্সপিরিয়েন্স করে আসছো, একটু টক, একটু তেতো, একটু পিচ্ছিল, অথবা একটু বেশি বার্নিং, এরকম এইসব কথাবার্তায় তোমার মাথায় নিয়ে আসবা, বাস্তব জীবনে উদাহরণগুলো নিয়ে আসবা। তাহলে এই টপিকগুলোর নাম বললাম, এদের অনেক আলোচনা করা হবে। এবার আমি যেহেতু বাস্তব জীবনের কথাবার্তা বলছি, এগুলো একবার দেখো, এগুলো দেখে একবার মনে করো সেই দিনগুলোর কথা। লেবু বা তেঁতুল খেতে টক লাগে কেন? লেবু তো সাধারণত মানুষ চুরি করে লুকায় লুকায় খায় না, তবে তেঁতুল তোমার হলো ছোটবেলায় অনেক খাওয়া হতো। অনেকের জীবনে এরকম গল্প আছে যে তেঁতুল খেতে গিয়েও মার খাইছে মা আমার হাত থেকে। তেঁতুল খেতে কেন টক লাগে? এই টক খেয়ে আমাদের কি কেন ভালো লাগে? টক জিনিসটা কি? টক কথাটা আসলে কি হবে? সাবান দিয়ে হাত ধোয়ার সময় হাত কেন তো পিচ্ছিল মনে হয়? সাবান দিয়ে যখন আমরা হাত ধুই, হাতটা কেন পিচ্ছিল মনে হয়? এই জিনিসটা আমাদের একটু মাথায় নিয়ে আসতে হবে। এবার আরেকটা কথা, অসাবধানতা বশত পিঁপড়া বা মৌমাছি কামড় দিলে আমরা সেখানে চুন লাগাই কেন? সাধারণত এটা আগেকার সময় বেশি করা হতো, এখন এটার এক্সাম্পল খুবই কম দেখা যায়। আগেকার সময় তোমার নানা নানি খালারা যেটা করতো সেটা হলো, কোথাও পিঁপড়া, কোথাও যদি মৌমাছি কামড় দিত সেখানে চুন লাগিয়ে দিত। চুন কেন লাগাতে হলো? আমি অন্য কিছু লাগাতে পারতাম না? চুন কেন লাগানো হলো? এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমি এবার সামনে আগাবো। এই সব কিছুর পিছনে আমাদের রয়েছে
অ্যাসিড বা অম্ল, ক্ষার এবং লবণ। অম্ল, ক্ষার এবং লবণ। এই অধ্যায় শেষে আমরা আরো জানতে পারবো যে আমাদের পাকস্থলীতে এই যে এত খাবার আমরা খাই, আমার মতো এত খাবার মানুষ যারা খায়, এই খাবারগুলো হজম হয় কিভাবে? এই খাবারগুলো হজমে কি অ্যাসিডের কোনো কাজ আছে? সেটা নিয়ে আমাদের পেটের ভিতরে তোমার খাবার হজমের জন্য পাকস্থলীতে প্রতিনিয়ত একটি শক্তিশালী অ্যাসিড তৈরি হচ্ছে। আমাদের যখনই তোমার খাবারটা মুখের কাছে নিয়ে আসা হয় বা খাবার সামনে রাখা হয়, জিভে জল চলে আসে না? অবশ্যই জিভে জল চলে আসে। খাবারের কথা মনে পড়লেই জিভে জল চলে আসে। আর পেটে, আমার পেটের কথা চিন্তা করি না, পেটটাও কেমন যেন হয়, পেটে কেমন যেন একটা হয় না? কার্টুনে আমরা দেখে আসছি যে তোমার টম বা জেরি কোনো খাবার সামনে দেখলে পেটে হাত দেয়, পেট থেকে ডেকে ওঠে। সেই সময় তোমার মূলত আমাদের এই পেট থেকে বিভিন্ন অ্যাসিড ক্ষরণ হয়। একটা মেজর অ্যাসিড ক্ষরণ হয়, সেটার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এটাকে তোমার বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। নামগুলো কঠিন, তবে তুমি যতবার পড়বা তোমার আস্তে আস্তে এটা অভ্যস্ত হয়ে যাবা। এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের স্টোমাক থেকে রিলিজ হয়। আমাদের স্টোমাকে অনেক পরিমাণে রিলিজ হয়, অনেক কাজ করে থাকে। এরপর হলো শিল্প ও প্রযুক্তি। গাড়ির ব্যাটারি, সোলার প্যানেল থেকে শুরু করে রকেটের জানালা, সবখানেই তোমার হলো অ্যাসিডের রাজত্ব। একটা কথা আমরা সামনে যে পড়ে আসবো যে আমাদের দেশে যত পরিমাণ এই যে সালফিউরিক অ্যাসিড আছে, এটা আমাদের দেশটা কত উন্নত সেটা নির্ধারণ করে থাকে। কত উন্নত সেটা নাকি এটা দিয়ে নির্ধারণ হয়। কিভাবে হয় সেটা আমরা পরে পড়বো। দৈনন্দিন জীবনে আমরা আরো দেখি যে বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে সাপের উপদ্রব কমানো, সব জায়গায় তোমার অ্যাসিড ক্ষারের কিছু ম্যাজিক দেখা যাচ্ছে। এই ব্যবহারগুলো আমরা সামনে আবার পড়বো, অনেকগুলো বাস্তব জীবন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই একদম প্রথম যে ওয়ার্ডটা পড়লাম আমরা প্রথম কি ওয়ার্ডটা পড়লাম? অ্যাসিড। অ্যাসিড, অম্ল মানে কি? অ্যাসিড হলো সেই সকল রাসায়নিক বিক্রিয়া যাদের অণু কি ছিল খেয়াল আছে? অণু হলো তোমার এইটা একটা অণু, এই অণুতে আমার থাকে হলো হাইড্রোজেন পরমাণু আর ক্লোরিন পরমাণু। এই যে তোমার হল অণুর মধ্যে পরমাণু থাকে কিসের মতো? আয়নের মতো করে। এই যে পরমাণুগুলো থাকে তোমার আয়নের মতো করে। এটা হাইড্রোজেন আয়ন পজিটিভ চার্জ আর এটা ক্লোরিন নেগেটিভ চার্জ। তাহলে অ্যাসিড হলো সেই সকল রাসায়নিক বিক্রিয়া যাদের অণুতে এক বা একাধিক, একের বেশিও থাকতে পারে, হাইড্রোজেন থাকে এবং যারা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে। হাইড্রোজেন আয়নটা কি? এই যে H প্লাসটাই আমার হাইড্রোজেন আয়ন। মূলত এই H প্লাসের উপর বা হাইড্রোজেন আয়ন বা আরেকটা নাম আছে প্রোটিয়াম, এটার আরেকটা নাম পাবো সামনে, সেটা হলো H3O+, হাইড্রোনিয়াম, এরকম অনেক নাম দেওয়া। হাইড্রোজেন আয়নটা দিয়ে মনে রাখো। এই যে হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন দিয়ে তোমার মূলত একটা অ্যাসিডের পরিচয় দেওয়া হচ্ছে বা হয়। আমরা সাধারণত সব জায়গায় যেখানে হাইড্রোজেন আয়নটা দেখি সেটাকে অ্যাসিড বলে থাকি, কিছু ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রম নিয়ে আমরা পরে বলবো। এখন এই দুটো লাইন মনে রাখতে কি কষ্ট হবে? খুব একটা, একটু কষ্ট করে মনে রাখো যে আমার অণুতে হাইড্রোজেন থাকবে, সেই বিষয়টা, সেই কেমিক্যালটা আমি যদি তোমার কোনো দ্রবণে ডুবাই, যেমন পানিতে ডুবানোর সাথে সাথে এখান থেকে হাইড্রোজেন আয়নটা বের হয়ে আসবে। এই যে তোমার হলো রিয়াকশন, এই যে আমার এটা হলো HCl এ আমার হাইড্রোজেন আয়ন থাকে আর ক্লোরিন আয়ন থাকে। এইভাবে আলাদা হবে কখন? আমি যখন HCl কে পানিতে দ্রবীভূত করব, তখন আমার এখানে আমার H2
H2O, এই যে হাইড্রোজেন আয়নটা বের হয়ে আসবে, এদিকে আমার ক্লোরিনটাও বের হয়ে আসবে, এবং এই রিঅ্যাকশনটা তোমার সম্পূর্ণ করা নেই, এটা তোমরা সম্পূর্ণ করে দেবে। তাহলে এই যে পানিতে দ্রবীভূত হয়ে আমার H+ আর ক্লোরিন মাইনাস এটা বের হয়ে আসবে, এই সংজ্ঞাটা আমরা আরো সুন্দরভাবে আরো বড় করে বলতে পারি, সেটা আমি এখানে লিখে রাখছি। যে সকল যৌগের অণু তো যৌগেরই হয়, এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। শুধু হাইড্রোজেন থাকলেই হবে না, সেটা প্রতিস্থাপনীয় হতে হবে, কথাটা খেয়াল। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে যা কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। ধাতু কিংবা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, এবং যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। ক্ষারক ছিল তার একদম চরম শত্রু, একদম উল্টোটা। অ্যাসিডের সাথে ক্ষারকের যদি তোমার একটা সমঝোতা হয়, তার লবণ ও পানি উৎপন্ন করবে। এদেরকে তোমার বলা হয় অম্ল বা অ্যাসিড। এই ধাতু বা ধাতুর ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, এই কথাটা আমরা সামনে দেখব, এবং লবণ ও পানি যে উৎপন্ন হয় এটাও আমরা সামনে পড়ব। এই সংখ্যাটায় আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাই। এই সংখ্যাটা তোমরা কষ্ট করে মুখস্থ করার চেষ্টা করবা, না পারলে তুমি এভাবে একটা লিখে দিতে পারবে। তাহলে প্রতিস্থাপিত হাইড্রোজেন কথাটা ওয়ার্ডটা একবার দেখি, এবার আমরা সামনে আগাই। প্রতিস্থাপিত হাইড্রোজেন, হাইড্রোজেন থাকলেই কি সেটা অ্যাসিড? এখান থেকে আমরা প্রতিস্থাপিত হাইড্রোজেনের কথাটা চলে আসে। মিথেন মূলক নিচে দেওয়া, মিথেন মূলকটা দেখতে এরকম। CH4 এটাকে বলা হয়। এখানে তোমার হাইড্রোজেন মূলকগুলো থাকে এইভাবে। এই যে CH4 যেটাকে মিথেন বলা হচ্ছে, কি বলা হয়? মিথেন। এই মিথেনগুলো আমার, মিথেনের হাইড্রোজেনগুলো আমার প্রতিস্থাপন উপযোগী না, এভাবে ভেঙে বের হয়ে আসবে না। কোথায় বের হয়ে আসবে না? যখন আমি এটাকে পানির সাথে দ্রবীভূত করব, পানিতে দ্রবীভূত করব। এর কিছু কারণ আছে, যেমন এটাকে হাইড্রোকার্বন বলা হয়, এটা তোমার হলো পানির মতো সেরকম একটা বস্তু না, লাইক ডিজলভস লাইক থিওরি এর মধ্যে পড়ে যায়। মূলত মাথায় রাখবা যে এটা পানিতে দ্রবীভূত হয় না। পানিতে দ্রবীভূত না হলে তোমার এই যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে বের হয়ে আসবে না। এই জিনিসটা, কথাটা মাথায় রাখো যে মিথেন কেন অ্যাসিড না? মিথেন অ্যাসিড না কারণ মিথেনের হাইড্রোজেনগুলো পানিতে দ্রবীভূত করা হয় না। পানিতে দ্রবীভূত না হলে এরা হাইড্রোজেনটা প্রতিস্থাপন করতে পারে না। কি করতে পারে না? প্রতিস্থাপন করতে পারে না। সুতরাং কথাটা কি দাঁড়ালো? আমার মিথেনে কোনো প্রতিস্থাপিত হাইড্রোজেন আয়ন নাই। হাইড্রোজেন আয়ন সাধারণত কোথায় থাকে, যদি আমি আরো ডিটেলসে বলতে চাই, হাইড্রোজেন আয়ন তোমার থাকে যারা হলো পানিতে দ্রবীভূত হয়ে আয়নিক বন্ডটা ভেঙে যায়, আয়ন আকারে থাকে। এখানে আমার হাইড্রোজেন আয়ন আকারে চলে আসে না। এত কথা না বলে শুধুমাত্র এটা মাথায় রাখো যে পানিতে দ্রবীভূত হয়ে কোনো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না। হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না, এই জন্য হাইড্রোজেন আয়ন থাকলেই তাকে অ্যাসিড বলা যাবে না। পানির আয়ন দেওয়াটা বাধ্যতামূলক, কথাটা খেয়াল রাখতে হবে। একমাত্র যেই রাসায়নিক পদার্থ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন দিতে পারবে একেই আমরা বলছি অ্যাসিড।
সংজ্ঞাটা যদি আমরা আবার দেখি, সংজ্ঞাটা আমার মাথায় ভালো করে রাখতে হবে। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে এবং এরা পানিতে দ্রবীভূত হবে, তখন এরা হাইড্রোজেন আয়নটা দিবে। এই কথাটা খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং এটা অনেক ইম্পর্টেন্ট। হাইড্রোজেন থাকলেই তারা কি অ্যাসিড? না, উত্তরটা হচ্ছে না। এইবার আমরা এই যে অ্যাসিড নিয়ে পড়লাম, অ্যাসিড নিয়ে এত কথাবার্তা বললাম, অ্যাসিড এর কিছু উদাহরণ এখানে দেওয়া, যেমন এই যে আঙুর, কমলা, লেবু। কমলা, এখানে আঙুরের ছবি নাই, এরকম ধরো আঙুরের ছবি দিয়ে দিলাম, আঙুর, লেবু। আচ্ছা, এই কমলা, আঙুর, লেবু এইগুলো আমাদের বাস্তব জীবনে পাওয়া অ্যাসিড, বাস্তব জীবনে অর্গানিকভাবে পাওয়া অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। এবং এদের মধ্যে যে অ্যাসিডটা আমরা পাই সেটা হলো সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। তার মানে কি? আমার সাথে আবার বলো। কমলা, লেবু, আঙুর এদের মধ্যে কি পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। এবার তেঁতুল, আমাদের প্রিয় তেঁতুল। তেঁতুলের মধ্যে কি পাওয়া যায়? তেঁতুলের টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। এই অ্যাসিডগুলোর নামে আমরা অনেক ইতিহাস পেয়ে থাকি, সেইগুলো নিয়ে খুব একটা আলোচনা করতে চাচ্ছি না, তবু দু একটা বলতে পারি। আগে আমরা টমেটোটা শেষ করি। টমেটো এটার অ্যাসিড, কোন অ্যাসিড থাকে? কোন জৈব অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। কি? অক্সালিক অ্যাসিড। তা এরকম আমরা আরো কিছু পাই এক্সাম্পল, যেমন আপেল, আনারস এদের মধ্যে ম্যালিক অ্যাসিড থাকবে। ম্যালিক অ্যাসিড। আবার আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকবে। এই যে অ্যাসিডগুলোর নাম দেখলে, এই নামগুলো এবং এদের উদাহরণ বাস্তব জীবনে কোষের মধ্যে পাওয়া যায়, সেই উদাহরণগুলো লিখে রাখবা। এমসিকিউর জন্য মাস্ট অনেক ইম্পর্টেন্ট। এই নামগুলো আসছে কিভাবে? যদি আমি বলতে চাই যে এই অ্যাসিডগুলোর মধ্যে কিছু যৌগ থাকে, যৌগমূলক থাকে, ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক থাকে, মূলত এসবের জন্যই তোমার নামগুলো এরকম চলে আসছে। যেমন অক্সালিক অ্যাসিডে অক্সালোমূলক থাকে, সেটা নিয়ে তোমরা সামনে পড়বা। ম্যালিক অ্যাসিড তোমার আসছে হলো ওরকম কোন একটা বিষয় নিয়ে, শুধুমাত্র অ্যাসিডিক মূলক নিয়ে তা না, আরও কিছু বাস্তবিক উদাহরণ থাকতে পারে, কিছু ল্যাটিন ওয়ার্ড থেকেও আসতে পারে। যেমন তোমার এই যে সাইট্রিক অ্যাসিড আসছে হলো সাইট্রাস থেকে, মনে হয় এই নামটা আমরা শুনছি, বিদেশি ওয়ার্ড, সেখান থেকে তোমার সাইট্রিক অ্যাসিড চলে আসছে। এরকম টার্টারিক অ্যাসিড আসছে টার্টার থেকে। তোমার ল্যাটিন ওয়ার্ড, কিছু বাস্তবিক উদাহরণ, কিছু তোমার কেমিক্যাল নাম, এসব থেকে এই নামগুলো চলে আসছে। এগুলো তোমার কনভেনশনাল নাম না। কনভেনশনাল নামগুলো নিয়ে আমাদের সামনে অনেক দিন পর আলোচনা করা হবে। আজকে আপাতত এই 5টা অ্যাসিডের নামই মুখস্থ করবা এবং খাতায় খুব ভালো করে লিখে রাখবা, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই যে আমরা অ্যাসিডগুলো পড়লাম এতক্ষণ ধরে, এই অ্যাসিডগুলো আমার ছিল জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি? যেগুলো তোমার সাধারণত জৈব বস্তু থেকে আসছে, ফল মূল, সবজি বা জীবদেহ থেকে পাওয়া যায় জৈব অ্যাসিড। এরা সাধারণত দুর্বল অ্যাসিড। এরা সাধারণত দুর্বল অ্যাসিড, ফলমূল, সবজি থেকে আসে এবং এদেরকে তোমার খাওয়া যায়। এই 3টা পয়েন্ট মাথায় রাখো। যদি তোমার জৈব অ্যাসিড এবং খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করে, তখন তুমি এখান থেকে লিখতে পারবে খুব সহজে। এই হলো জৈব অ্যাসিড। তাহলে অন্যদিকে খনিজ অ্যাসিড কি? খনিজ অ্যাসিড তোমার জীবদেহ থেকে আসে না, ফলমূল থেকে আসে না, প্রকৃতিতে প্রাপ্ত খনিজ থেকে গবেষণাগারে তৈরি করা হয়, খনিজ থেকে।
এছাড়া এরা তোমার অত্যন্ত শক্তিশালী এবং ক্ষতিকর হয়, অনেক স্ট্রং, অনেক পাওয়ারফুল। খাওয়া নিষেধ, ত্বকে লাগালে মারাত্মক পুড়ে যায়। এটার উদাহরণ কি? এটার উদাহরণ আমার লেবুর রস ভিনেগার ছিল, এটা হলো আমরা আগে পড়ে আসছি সাইট্রিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড, এই নামগুলো লিখতে পারো। আর এইখানে আমরা খনিজ অ্যাসিড লিখতে পারি সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আমি নামটাই লিখি, কেমিক্যাল কম্পাউন্ড না দিয়ে নামটা লিখি। বাংলা লিখি সালফিউরিক অ্যাসিড, আবার নাইট্রিক অ্যাসিড, এই যে তোমার কেমিক্যাল কম্পাউন্ডটা পাশে লিখে রাখি, দেখে রাখো। H2SO4 সালফার থাকে, নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন থাকে, HNO3। এভাবে আমরা জৈব অ্যাসিড এবং খনিজ অ্যাসিড এর মধ্যে পার্থক্য দেখালাম। তাহলে কি দেখলাম? জৈব অ্যাসিড ছিল আমার জৈব বস্তু থেকে আসবে, অজৈব অ্যাসিড খনিজ থেকে আসবে। জৈব অ্যাসিড দুর্বল, সবল অ্যাসিড শক্তিশালী। জৈব অ্যাসিড এতটাই দুর্বল যে এটা আমরা খেতে পারি। সবল অ্যাসিড এতটাই শক্তিশালী যে আমাদের ত্বকের চামড়া পুড়ে যায়, আমাদের পেটের মধ্যে পুড়ে যায়, খুবই ডেঞ্জারাস। আমরা এইসব নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব না। এবার অ্যাসিডের কথা বললাম, তাহলে তো ক্ষারের কথা বলতেই হয়। ক্ষার কি? বেস কি? ক্ষার হলো সাধারণত ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড, যারা পানিতে হাইড্রোক্সিল উৎপন্ন করে। আমি একটু ওয়ার্ডগুলো মার্ক করি। এরা হলো ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড। যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে এবং অ্যাসিডের সাথে, কার সাথে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অনেকগুলো ওয়ার্ড পেলাম, আগের মতোই প্রায়, কিন্তু একটু ডিফারেন্ট। কি কি পেলাম? এরা হলো সাধারণত ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড, ধাতুর সাথে বিক্রিয়া করে এরকম অক্সাইড বা হাইড্রোক্সাইড তৈরি করে। যেমন হলো এই যে সোডিয়াম একটা ধাতু, NaOH, এইরকম তৈরি করতে পারে। এরা হলো তোমার ক্ষার বা KOH। যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। হাইড্রোক্সিল আয়ন কি? এই যে OH মাইনাস মূলকটা, অক্সিজেন থাকবে একটা, হাইড্রোজেন থাকবে, হাইড্রোক্সিল হাইড্রো একটা পার্ট, আর অন্যদিকে তোমার হলো অক্সিল একটা পার্ট। হাইড্রো দিয়ে আমরা বুঝাই এইচটা, আমার অক্সিল দিয়ে বুঝাই কি? অক্সিল দিয়ে আমরা বুঝাই ওটা। তার মানে এই হাইড্রোক্সিল, এইটাই সে হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল আয়ন তৈরি করে এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তার মানে কথাটা কেমন দাঁড়ালো? কথাটা দাঁড়ালো এভাবে যে যখন একটা পানির মধ্যে এরকম একটা রাসায়নিক পদার্থ আমি ফেলাই, যেটা সাধারণত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, তখন তারা পানিতে এসে OH মূলকটা বের করে দেয়। আমি যদি এইভাবে রিয়াকশনটা দেখাই, যেটা সম্পূর্ণ রিয়াকশন না, এই যে ধরো NaOH এর কথাই আমি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যখন আমি পানিতে ফেলাই তখন আমার Na আলাদা হয়ে যায়, OH আলাদা হয়ে যায়, এভাবে আলাদা হয়ে যায়। সম্পূর্ণ রিয়াকশন না, জাস্ট দেখে রাখো।
সোডিয়াম এবং হাইড্রক্সিল আয়ন আলাদা হয়ে যায় পানির মধ্যে। এই যে পানির সাথে আলাদা হয়ে গেল, তখন কি করবে? তখন তোমার এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে, যেটা নিয়ে আমাদের সামনে আলোচনা করা আছে। তাহলে সংজ্ঞাটা আবার দেখো, সংজ্ঞাটা খুব কঠিন না, সংজ্ঞাটা কয়েকবার পড়লে খুব ভালো করে মাথায় থাকবে। অ্যাসিডের সংজ্ঞা এবং ক্ষারের সংজ্ঞা, এই চ্যাপ্টারের সংজ্ঞাগুলো আমার খুব ভালো করে মাথায় রাখা লাগবে, লিখে রাখবা, নোট করবা, পড়বা। এই সংজ্ঞা যদি আমার মাথায় থাকে তখন আমরা খুব সহজেই বাকি চ্যাপ্টারের বাকি বড়গুলো খুব সহজে বুঝতে পারবো। তাহলে সংজ্ঞাটা আবার দেখো, উদাহরণ কি? এই যে চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা তোমার এই যে CaOH, আর হলো কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমার ক্যালসিয়াম অক্সাইড থেকে চলে আসে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, ওয়াটার, সেখান থেকে আমার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চলে আসে। তাহলে এই গেল আমার বেস বা ক্ষার। আমি এই রিঅ্যাকশনটা সমতা করি নাই। এবার হলো ক্ষার। আমরা আগে পড়লাম ক্ষারক। আমি যদি কথাটা দেখি, আমরা আগে পড়লাম ক্ষারক বা বেস। ক্ষার কথাটা আমি বারবার বলছি কেন? কারণ সাধারণত তোমার ক্ষারটাই আমরা ব্যবহার করে থাকি, ক্ষারকটা নিয়ে কথাবার্তা একটু কম বলে মানুষ, ক্ষার বারবার বলে থাকা হয়। আমরা ক্ষারক পড়লাম, যেটা হলো ধাতব হাইড্রোক্সাইড, পানিতে মিশে হাইড্রোক্সিল আয়ন দেয় এবং লবণ ও পানি উৎপন্ন করে। এবার আমরা ক্ষার পড়ব। ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক। ক্ষারক কিন্তু একটু বিশেষ ধরনের। যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়, কেবল তাদেরকে ক্ষার বলা হয় বা অ্যালকালি বলা হচ্ছে। তার মানে ক্ষার হবে কখন? যখন ক্ষারক পানিতে দ্রবীভূত হবে। কথাটা খেয়াল রেখো, পানিতে দ্রবীভূত হবে। তার মানে এমন কিছু ক্ষারক আছে যারা তোমার পানিতে দ্রবীভূত হয় না, কথাটা মাথায় রেখো। এই জন্য একটা কথা আমরা পাই, সকল ক্ষারই ক্ষারক, ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই কথাটা মাথায় রেখো। এরকম আমরা লাইন আরো পাবো, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, কথাটা মাথায় রেখো। তাহলে আমরা আবার দেখি এখানে ক্ষার ক্ষারক কি। ক্ষার দেখলাম, উদাহরণ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, পানিতে দ্রবীভূত হয়। এদিকে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরাও তোমার পানিতে মিশে যায়। এরা হলো আমার ক্ষারের উদাহরণ। ক্ষার কি? এক ধরনের বিশেষ ধরনের ক্ষারক। এই যে দেখো, তাহলে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে ক্ষারক ক্ষার না, এরকম উদাহরণ কি আছে? একটা উদাহরণ তোমাদের বইতে দেওয়া, সেটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটা হলো AlOH ব্র্যাকেটে 3। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এমন একটা ধাতব হাইড্রোক্সাইড। ধাতুর অংশটা কোনটা? এই যে আমার অ্যালুমিনিয়াম, এটা তোমার ধাতুর অংশ। এরা তোমার হলো OH মূলক আছে, কিন্তু এরা পানিতে তোমার দ্রবীভূত হয় না। এই জন্য এদেরকে ক্ষারক বলা যায়, ক্ষার বলা যাচ্ছে না। পানিতে দ্রবীভূত হয় না, কথাটা দেখো, পানিতে দ্রবীভূত হয় না, এই জন্য এদেরকে ক্ষার বলা যাবে না। তাই সব ক্ষারকই ক্ষার হলেও নাকি সব ক্ষারই ক্ষারক হলেও সব ক্ষারক ক্ষার নয়। এই যে কথাটা গুলায় ফেলবা, এটা খুব ভালো করে মুখস্থ করবা। আমি জানি যে এই কথাটা বলতে গিয়ে পিছলা যায়, উল্টা হয়ে যায়, কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে থাকবা। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়, কথাটা খুব ভালো করে মাথায় রাখবো। এবার আমরা যে পড়াশোনাগুলো করলাম এতক্ষণ, অ্যাসিড এবং ক্ষারকের বৈশিষ্ট্য, সেই পড়াশোনাগুলো দেখো। তোমাদের বইতে সম্ভবত এভাবে পার্থক্য তেমন একটা দেওয়া নাই, শুধুমাত্র মাথায় রাখবা সংজ্ঞা দুটো সংজ্ঞা যদি আমি মাথায় রাখতে পারি
এবং বাস্তব উদাহরণ মাথায় রাখতে পারি, এই কয়টা জিনিস, 3টা জিনিস, তাহলে আমরা পার্থক্য অনেক লিখতে পারবো, পার্থক্য লেখার আমরা শেষ পাবো না। এখানে বৈশিষ্ট্য অনুসারে তোমার পার্থক্য দেখানো যে অ্যাসিডগুলো টক স্বাদযুক্ত হয়, আর ওদিকে তোমার কটু, বিটার, তেতো স্বাদযুক্ত হয়, তেতো। এবার স্পর্শ, যদি স্পর্শ করা হয় অ্যাসিডটা তোমার পানির মতো হয়, জ্বালাপোড়া করতে পারে। ক্ষার তোমার সাবানের মতো পিচ্ছিল হয়, ক্ষারটা পিচ্ছিল হয়, কিন্তু তোমার অ্যাসিডটা একদম পানির মতো। এদিকে তোমার পানিতে কোন আয়ন দেয়, অ্যাসিড আমার পানিতে হাইড্রোজেন আয়ন দেয়, অন্যদিকে ক্ষার বা ক্ষারক হাইড্রক্সিল আয়ন দেয়। এবার হলো লিটমাস পরীক্ষা। লিটমাস পরীক্ষা তোমার হলো এটা নীল লিটমাসকে লাল করে, তোমার অ্যাসিড লাল রং দিয়ে মনে রাখবা, এই অ্যাসিড জিনিসটা লাল রং দিয়ে মনে রাখবা, এটা নীল লিটমাসকে লাল করে। অন্যদিকে আমার ক্ষার, ক্ষার কথাটা মাথায় আসলে আপাতত নীল রং দিয়ে মনে রাখবা, যেটা হলো এই যে ক্ষার বেস, এটা লাল লিটমাসকে নীল করে। তাহলে আমি যদি নীল লিটমাস বসাই সেটা কি হবে, সেটা তোমার নীলই থাকবে, আর অ্যাসিডের ক্ষেত্রে লাল লিটমাস বসালে লালই থাকবে। এটা নির্দেশক নিয়ে আমাদের সামনে আলোচনা করা, আপাতত এই একটা লাইন জেনে রাখো। তাহলে আমরা তো অনেক পড়লাম অ্যাসিড বেস কি, অ্যাসিড কি, বেস কি, অ্যাসিড কি করে, বেস কি করে, এই যে পড়াশোনাগুলো করলাম। এটা লাস্টে একটা এক্সট্রা কথা বলে রাখি, আমরা এতক্ষণ যা পড়লাম সেইগুলো মূলত আমার ব্রনস্টেড, লৌরে আর হলো আরহেনিয়াস, এই তিনজন বিজ্ঞানীর থিওরি দিয়ে তোমার হলো আমাদের এই কথাবার্তাগুলো বলা, যে এরা তোমার পানিতে দ্রবীভূত হয়ে H+ আয়ন, OS- আয়ন দান করবে, হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোজেন আয়ন দান করবে। এগুলো মূলত অ্যাসিড বেস নিয়ে তোমার অনেক আগে যে দুজন বিজ্ঞানী আরহেনিয়াস, ব্রনস্টেড আর লাউরি, তিনজন বিজ্ঞানী, এদের থিওরি অনুসারে আমরা পড়াশোনা করে আসছি। তবে পড়াশোনাটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা নিয়ে আরও অনেক পড়াশোনা আছে, তোমাদের এই দুটোর নাম লাগবেও না। আমরা সামনে গিয়ে একটা সময়ে লিউইস নামে একজনের কথাবার্তাও শুনতে পাবো, সেটা এই ক্লাসে না, সে লিউইসের থিওরিটা তোমার ইলেকট্রন নিয়ে, সেটা নিয়ে আমাদের সামনে ক্লাসে আলোচনা করা হবে, পরবর্তী লেভেলে আলোচনা করা হবে। তাহলে আজকে আমি এই অ্যাসিড বেস এর পার্থক্য এর পর্যন্তই রাখছি। অ্যাসিড বেসের বাস্তবিক উদাহরণ দেখবা, ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আমরা আগে ক্লাস করে আসছি, অনেক আগে, রাসায়নিক বিক্রিয়া নিয়ে, সম্ভবত চ্যাপ্টার 7 তোমরা ভালো করে পড়ে আসছো, চ্যাপ্টার 8 খেয়াল নেই, সরি। তা রাসায়নিক বিক্রিয়া পড়ে আসছি, রাসায়নিক বিক্রিয়া কিছু বেসিক ধারণা পড়ে আসছো, ক্লাস 7-এ তো পড়ছো অবশ্যই। রাসায়নিক বিক্রিয়া সেখান থেকে আমরা এই লাস্ট ক্লাসে, লাস্ট ভিডিওতে দেখলাম অ্যাসিড আর বেস কি, সেটা নিয়ে একটা বাস্তবিক ধারণা। অ্যাসিড কি, বেস কি, কাকে বলে, কি করে, হাইড্রোজেন কোনটা দান করে, হাইড্রোক্সিল কোনটা দান করে, এইগুলো আমরা দেখে আসছি। তোমার যদি ওই পড়াটা খুব ভালো করে পড়া হয়ে থাকে তাহলে আমার সামনে আগাতে আর কোনো সমস্যা হবে না। তোমার যদি পড়াটা না হয়ে থাকে আমি রিকোয়েস্ট করছি ওটা ভালো করে দেখে আসো, তাহলে আমরা সামনে আগাতে পারবো। আমরা এই লাস্ট ক্লাসে দেখে আসছি যে অ্যাসিড আর ক্ষার এবং এগুলো কি, এদের মধ্যে পার্থক্য, বাস্তবিক উদাহরণ, সেগুলো দেখে আসছি এবং কিছু ওয়ার্ড নিয়ে প্রথমে বলে আসছিলাম, খেয়াল আছে কিনা। অ্যাসিড, ক্ষার, নির্দেশক, লবণ, এই যে ওয়ার্ডগুলো, কি ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো নিয়ে মূলত আমাদের আলোচনা। আমরা দুইটা ওয়ার্ড শেষ করছি, এবার আমরা নেক্সটে যাব নির্দেশক বা ইন্ডিকেটর কি সেটা নিয়ে। নির্দেশক, ইন্ডিকেটর নির্দেশ করবে, কি নির্দেশ করবে? নির্দেশ করবে এমন একটা বিষয় যে এই রাসায়নিক পদার্থটা আমার অ্যাসিড,
এই রাসায়নিক পদার্থটা আমার ক্ষার, অম্ল ক্ষার, অ্যাসিড বেস। এই যে এই কথাটা যে নির্দেশ করবে, যে বুঝাবে, এটাই বলা হয় তোমার নির্দেশক। যে সকল পদার্থ তাহলে নির্দেশ করবে কিভাবে, তোমার রাসায়নিকভাবে নির্দেশ করার জন্য আমার রাসায়নিক রংটাই লাগবে। যে সকল পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে, আই রিপিট, নিজেদের রং পরিবর্তন করে ফেলবে, রং পরিবর্তন করার মাধ্যমে কোনো একটি অজানা বস্তু অ্যাসিড, ক্ষার নাকি নিরপেক্ষ সে তা নির্দেশ করবে, এদেরকে তোমার বলা হয় নির্দেশক। সংজ্ঞাটা আবার দেখো, রং পরিবর্তন করবে, এটা অ্যাসিড নাকি ক্ষার নাকি নিরপেক্ষ, নিউট্রাল, সেটা নির্দেশ করবে। এরকম আমরা নির্দেশক বাস্তবে অনেক দেখতে পাই। সামনে আশা করি তোমাদের সায়েন্সে থাকার ইচ্ছা হবে, সামনে দেখবা, এক্সপেরিমেন্ট করবা, টাইট্রেশন এক্সামিনেশন করবা। এই এক্সপেরিমেন্ট করার সময় দেখবা যে ম্যাজিক দেখা যাবে। ম্যাজিক আমাদের স্যাররা এভাবে বলতো, কি স্যার ম্যাজিক দেখাচ্ছেন নাকি, ম্যাজিক দেখবা। এই ম্যাজিক দেখানোর মধ্যে তখন তোমার কয়েক ড্রপ বাই ড্রপ বাই ড্রপ, এরকম ড্রপ ড্রপ, এরকম তোমার ড্রপ 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 করে এক একটা অ্যাসিড বা ক্ষার এভাবে ফেলা হতো। আর কিছুক্ষণ পর ধরো এই যে রংটা, এই রংটা চেঞ্জ হয়ে যেত, এই রংটা তোমার ধরো সবুজ হয়ে যেত। এরকম তোমার কালার চেঞ্জ হয়ে যেত, রং পরিবর্তন হয়ে যেত। এটা আমরা বুঝতাম যে এটা অ্যাসিড নাকি এটা ক্ষার, সেটা বুঝতে পারতাম। এই যে রং পরিবর্তন করা, রং পরিবর্তন করে তোমরা অ্যাসিড, ক্ষার নাকি নিরপেক্ষ সেটা নির্দেশ করা, এটাই হলো আমার নির্দেশক। এবং এই নির্দেশকের মধ্যে আমরা আরো কিছু কথাবার্তা শুনবো। কিছু পরিচিত নির্দেশক যেমন লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন এবং জবা ফুলের রসটা। লিটমাস, আমি ইংলিশ টার্মগুলো লিখে রাখি। লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল, এটা হলো অরেঞ্জ, আর একটা হলো রেড। এবারে হলো ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন বানানটা না পারলেও সমস্যা নেই, ফেনফথ্যালিন। এছাড়া হলো জবা ফুলের রস প্রকৃতিতে, এটার ইংলিশ সায়েন্টিফিক নাম আমার দরকার নাই। তাহলে আমরা 4-5টা নাম পড়লাম, এই 4-5টা নাম মাথায় রাখো। এইগুলোই তোমার হলো মেইন ইন্ডিকেটর, যেটা বাস্তবে ব্যবহার করা হয়। এইগুলো দিয়ে আমার সামনে প্রশ্ন আসবে, এইগুলোই তুমি সামনে আরো অনেকবার পড়বা। এই ক্লাসে আপাতত এইটুকুই। লিটমাস পেপার, লিটমাস, লিটমাস কি করে? লিটমাস পেপারটা সাধারণত তোমার, যদি সামনে লেখা থাকে, এই যে লিটমাস পেপারের রং পরিবর্তন নিয়ে প্যাচ লাগে কি, এই জন্য আগে শর্টকাটটা পরে দেখো, আগে এটা মাথায় রাখো। লিটমাস পেপার যদি আমি লাল রঙের লিটমাস পেপার নিই, ধরো আমার এরকম বাজারে পাওয়া যায়, এরকম কাগজ বাজারে পাওয়া যায়, এই হলো লাল রঙের লিটমাস পেপার। ধরো এটা লাল রঙের লিটমাস পেপার, আর অন্যদিকে আমার নীল রঙের লিটমাস পেপার। এই দুটো লিটমাস পেপার যদি আমরা নিই, তাহলে আমার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি যদি লাল রঙের লিটমাস পেপারের উপর অ্যাসিড ফেলি, অ্যাসিডটা যদি আমার পড়ে, তাহলে এটার রং লালই থাকবে। কিন্তু আমি লাল রঙের অ্যাসিডটা, লাল রংটা বলতে আমি এখানে অ্যাসিডই বুঝাচ্ছি, লাল রঙের অ্যাসিডটা যদি আমি, অ্যাসিডের রং সবসময় লাল হয় না, ট্রান্সপারেন্ট হয়, শুধুমাত্র লাল দিয়ে মনে রাখো, লালটা দিয়ে অ্যাসিড মনে রাখো আপাতত। আমি যদি অ্যাসিডটা ক্ষারের উপর ফেলাই, এই লিটমাস পেপারের রং তখন লাল হয়ে যাবে। অন্যদিকে আমি যদি ক্ষার, ধরো এটা ক্ষার, আমি যদি ক্ষারটা লাল রঙের লিটমাস পেপারের উপর ফেলাই, তখন আমার এই লিটমাস পেপারের রং নীল হয়ে যাবে।
আর অন্যদিকে নীল রঙের লিটমাস পেপারের উপর যদি আমি ক্ষারটা ফেলাই, ক্ষার রাখি, ক্ষার একটা ড্রপ দিলাম, তখন এটা তোমার নীল রঙই থাকবে। উপরের এই দুটো কথা তাহলে এবার বাদ দিই। তাহলে এবার একটা জিনিস আমরা দেখলাম যে লাল বলতে, লাল রং থাকলেই, লাল মানেই আমার অ্যাসিড বা অম্ল, আর তোমার নীল রং থাকা মানেই হলো বেস বা ক্ষার বা ক্ষারক, অ্যাসিড আর বেস। লাল নীল রং দিয়ে কি বোঝায় আশা করি বুঝতে পারছো। তাও যদি তোমার সমস্যা হয় তখন তুমি এই শর্টকাট দিয়ে মনে রাখতে পারো। শর্টকাটটা কি? অ্যানিলা আর খালানি। শর্টকাট আমি তেমন একটা প্রেফার করি না, তবে তোমার তো আগে বুঝতে হবে, তখন তুমি হলো শর্টকাট দিয়ে মনে রাখতে পারো। পরে আস্তে আস্তে তোমার এটা শর্টকাট আর লাগবে না। শর্টকাটগুলো তাহলে দেখো, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষারক লাল লিটমাসকে নীল করে। এই শর্টকাট দেখে রাখো, এতে তোমার আর এমসিকিউতে ভুল হবে না। এই ছিল আমার লিটমাস পেপার নিয়ে আলোচনা। মূলত আমরা লিটমাস পেপার নিয়ে আলোচনা করব, আমাদের বাকিগুলো নিয়ে তেমন একটা আলোচনা করা নেই। তবুও তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা আকাঙ্ক্ষা দিয়ে আমি আরো দুইটা কথা বলতে পারি। সেটা হলো, এই যে মিথাইল অরেঞ্জ লিখলাম না, মিথাইল অরেঞ্জ এন্ড আমি শর্ট এবার লিখি মিথাইল রেড, এরা সাধারণত আমার অ্যাসিড নির্দেশক হিসেবে কাজ করে। অ্যাসিডটা বেশি নির্দেশন করে, ক্ষারগুলো তেমন, ক্ষারের জন্য তোমার অন্যটা ইউজ করা হয়। ক্ষারের জন্য কি ইউজ করা হয়? ক্ষারের জন্য আমরা ইউজ করা হয় ফেনফথালিন। এটা মূলত আমার ক্ষারের জন্য ইউজ করা হয়, বা বেস। এই দুটো একবার পড়ে রাখতে পারো, তেমন একটা ইম্পর্টেন্ট না, লাগে আসে না। তাহলে নির্দেশক দেখলাম। লিটমাস পেপার কি করে? লিটমাস পেপার তোমার অ্যানিলা আর খালানি এই দুটো কাজ করে থাকে, তাই না? এবার আমরা সামনে যাব প্রশমন বিক্রিয়া, শত্রুর সাথে সন্ধি। যখন একটা অ্যাসিড এবং একটা ক্ষার, অ্যাসিড এবং একটি ক্ষারক একসাথে মেশানো হয়, তখন তারা একে অপরের ক্ষমতা নষ্ট করে দেয়। ক্ষমতা মানে কি বোঝাচ্ছে এখানে? তোমার অ্যাসিডের যে বৈশিষ্ট্যগুলো সেটা প্রকাশ করতে পারে না, ক্ষার তার বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারে না, ক্ষমতা নষ্ট করে দেয়। ক্ষমতা নষ্ট করে দিয়ে তারা দুজন হলো হাত মেলায়, হ্যান্ডশেক করে, তারা তোমার সম্পূর্ণ একটা নতুন পদার্থে চলে আসে। সেই পদার্থটা তোমার নিরপেক্ষ সরকারের মতো নিরপেক্ষ চলে আসে। এই যে সম্পূর্ণ নতুন এবং নিরপেক্ষ পদার্থ, এই নিরপেক্ষ পদার্থর নামটাই হলো তোমার লবণ, এবং এটার সাথে তোমার পানি এবং তাপ উৎপন্ন হয়, অনেক তাপ উৎপন্ন হয়। এটা তোমাদের রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা আছে সেখানে আলোচনা করা, সেখানে আরো বলা আছে। তবুও আমি বলে রাখছি যে অ্যাসিড কোন একটা যদি পদার্থ আমি নিয়ে আসি, অ্যাসিডিক পদার্থ বা অম্ল, এবং তার সাথে যদি আমি ক্ষারক মেশাই, তখন সেখান থেকে আমরা লবণ পাবো, যেটা তোমার নিরপেক্ষ লবণ, এবং সাথে আমি পাবো নিরপেক্ষ পানি আর প্রচুর পরিমাণ তাপ, হিট এনার্জি। এটা দিয়ে তোমার প্রকাশ করা হয়। তা সাধারণত তোমার একটি আদর্শ অ্যাসিড ক্ষার, একটি আদর্শ শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, এদের মধ্যে যদি রিয়াকশন করা হয়, তখন আমার এই যে প্রচুর তাপ যেটা উৎপন্ন হয়, সেই তাপটার পরিমাণ হলো, এভাবে দেখানো হয় H ডেল্টা H দিয়ে, হিট এনার্জি ডিফারেন্স -57.34 কিলোজুল।
এটা কখন হয়? এটা হলো স্ট্রং, আচ্ছা আমি বাংলায় লিখি, শক্তিশালী অম্ল আর শক্তিশালী ক্ষার, এরা দুইজন মিলে তোমার এই তাপটা উৎপন্ন করে, যেটা পরিমাণটা অনেক বেশি, মাইনাস থাকা সত্ত্বেও তোমার মাইনাসটা দিয়ে অন্য জিনিস বোঝাচ্ছে। সেটা নিয়ে আমাদের আলোচনা এই ক্লাসে নাই, পরের ক্লাসে একটু একটু করা হবে। এইচএসসি লেভেলে আরো বেশি আলোচনা করা। শুধুমাত্র সংখ্যাটা মনে রাখো, -57.34 এরকম এনার্জি উৎপন্ন করে। তাপ উৎপন্ন করে, তাপ একটা শক্তি, তাপ শক্তি উৎপন্ন করে। এটা যদি আমরা বাস্তবে পরীক্ষা করে থাকি তখন আমরা জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবো। যেমন যেমন কি বলতে পারি, চুন, চুন যখন তোমার কোথাও কেটে যায় সেখানে যদি চুন লাগানো হয় সেখানে আমরা প্রচুর তাপ উৎপন্ন করে দেখতে পারি। চুন কোথাও লাগালে সেখানে আমরা একদম পুড়ে যায় জিনিসটা, এরকম মনে হয়। যদি কখনো চুন নিয়ে কোনো কিছু করে থাকো তখন তুমি এটা ভালো করে বুঝতে পারবে। তাহলে এবার আমি তাপের কথা বললাম, এবার লবণের কথায় আসি। আমরা লবণ নিয়ে অনেক কিছু পড়ে আসছি। লবণ নিয়ে যেমন আমরা গল্প পড়ে আসছি যে তোমার রাজার 3 মেয়ে ছিল, একজন তাকে লবণের মতো ভালোবাসতো, তাকে তোমার জঙ্গলে ফেলা হলো। এটা একটা শেক্সপিয়ারের একটা পুরনো গল্প থেকে আসছে, তারও আগের সময় একটা গল্প থেকে আসছে। তা এইসব গল্প টল্প দিয়ে কি বোঝায়? ফাইনালি একটা কথা বোঝায় যে লবণ জিনিসটা হলো নিরপেক্ষ। লবণ জিনিসটা নিরপেক্ষ, লবণ জিনিসটা তোমার সম্পূর্ণ একটা বিষয়, এবং লবণ তোমার ছাড়া আমাদের কোনো কিছু চলে না। যদি খাবারে লবণ না থাকে সে খাবারটা আমরা প্রায় খেতেই পারি না, ফেলে দিই। তবে অতিরিক্ত লবণ খাওয়া উচিত না অবশ্যই। লবণ কি? আমাদের কেমিক্যাল ভাষায় লবণটা হলো অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন একটি নিরপেক্ষ পদার্থ। কারণ নিরপেক্ষ বলা হচ্ছে তোমার অ্যাসিডের যেই বৈশিষ্ট্য ছিল সেটা থাকবে না, ক্ষারের যে বৈশিষ্ট্য ছিল সেটাও থাকবে না। এরা তোমার লিটমাস পেপারে দিলে কোনো রং পরিবর্তন করবে না, যেই নির্দেশকই দেওয়া হোক কোনো রং পরিবর্তন করবে না। এরাই হলো তোমার নিরপেক্ষ পদার্থ। এরা কি করে? এরা অ্যাসিড ক্ষার কোনোটাই না, কোনো রং পরিবর্তন করে না। এই কথাটা চলে আসলো। উদাহরণ কি? খাবার লবণ, সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, আর এদিকে ক্যালসিয়াম সালফেট। এগুলো কেমিক্যালগুলো লিখে রাখি। সোডিয়াম ক্লোরাইড, এদিকে ক্যালসিয়াম সালফেট। এই সোডিয়াম ক্লোরাইডটা মূলত খাবার লবণ, যেটা আমরা খেয়ে থাকি। এই সোডিয়াম ক্লোরাইড তোমার আসে কোথা থেকে? সোডিয়াম ক্লোরাইডটা আমার আসে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যদি আমি একটা ক্ষার অম্ল নিয়ে আসি, এই ক্ষারের সাথে অম্ল নিয়ে আসলাম, এতে আমার চলে আসে NaCl, আর বাকি থাকে তোমার পানি H2O। এটা ছিল আমার এদের রাসায়নিক বিক্রিয়াটা। এটা হলো আমার ক্ষার, এটা আমার অ্যাসিড, এই হলো লবণ আর পানি, আর সাথে তোমার অনেক এনার্জি তৈরি হবে। এবার আমরা ক্যালসিয়ামটা দেখি। ক্যালসিয়াম ক্লোরাইড, এর সাথে আমি ধরো নিয়ে আসলাম একটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এদের মধ্যে রিয়াকশন করলাম এবং কি চলে আসলো? ক্যালসিয়াম সালফেট লবণ এবং H2O। আচ্ছা, না ঠিক আছে। এরকম ক্যালসিয়াম ক্লোরাইড, আমি এখানে ভুল করছি, এটা হাইড্রোক্সাইড হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH2। এবার আমরা পানিটা চলে আসবো। এইভাবে তোমার আমরা রিয়াকশন দেখতে পারি, যেটা আমাদের
রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারে দেওয়া। এইভাবে আমার অ্যাসিড থেকে বেজের সাথে তোমার ক্ষারের সাথে অম্লের রিয়াকশন করে একটা নিরপেক্ষ লবণ পেলাম এবং পানি পেলাম। এবার এই যে এত কথা আমি বারবার বলছি এটার বাস্তবে কি কি উদাহরণ দেখা যায় সেই উদাহরণগুলো আবার একটু দেখি। শিল্পক্ষেত্রে অ্যাসিডের যে এই ম্যাজিকটা দেখা যায় সেটা হলো সালফিউরিক অ্যাসিড, যেটা আমি বললাম আমাদের দেশটা কত উন্নত সেটা নির্ধারণ করে। কোনো দেশ কতটা শিল্পোন্নত তা বিচার করা হয় ওই দেশ কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে। সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে কারণ কি, এই সালফিউরিক অ্যাসিড দিয়ে আমার সার কারখানায়, আইপিএস, সোলার প্যানেল এবং গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয়। এই সালফিউরিক অ্যাসিড তোমার এই 4 জায়গায় ব্যবহার করা হয়। আরও অনেক জায়গা আছে, শুধুমাত্র 4টা জায়গার নাম দেওয়া। সার কি পেলাম? সার পেলাম, আইপিএস পেলাম, আইপিএস ব্যাটারি যেটা হলো বিদ্যুৎ চলে গেলে ব্যবহার করা হয়। সোলার প্যানেল আর একটা রিনিউয়েবল এনার্জি যেটা নেওয়া হয় সোলার প্যানেল। আর এইদিকে তোমার হলো গাড়ির ব্যাটারি, যেখানে আমার এনার্জি সঞ্চয় করা থাকে, ব্যাটারি দিয়ে আমরা অনেক কিছুই করে থাকি। এবার হলো নাইট্রিক অ্যাসিডের কি কি উদাহরণ আছে। নাইট্রিক অ্যাসিডের উদাহরণ খনি থেকে সোনা আহরণে, রকেটের জ্বালানির সাথে এবং বিস্ফোরক তৈরিতে, বোম তৈরিতে। আমরা তো বোম তৈরি এখানে পড়বো না, আমরা এখানে পড়বো যে কি কি উদাহরণ আছে সেগুলো। খনি থেকে সোনা আহরণে, খনিতে ওরে আমরা সোনা তো একদম আস্ত বার মতো পাই না, তোমার হলো বিভিন্ন মাটি বা বিভিন্ন কেমিক্যালের সাথে তোমার যুক্ত করা থাকে, বন্ড করে থাকে, সেখান থেকে আমার গোল্ডটা এক্সট্র্যাক্ট করা হয় বিভিন্ন মেশিনের সাহায্যে। এই সোনা আহরণে ব্যবহার করা হয়। রকেটের জ্বালানিতেও আমরা ব্যবহার করে থাকি, রকেটের জ্বালানি ব্যবহার করা হয় রকেটে। আচ্ছা, এটা থাক। আর হলো বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। এবার হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে থাকে, এটা বলছিলাম। আর হলো বাস্তবে ইস্পাত শিল্পে, চামড়া শিল্পে, ঔষধ তৈরিতে। ইস্পাত শিল্পে ব্যবহার করা হয়, ইস্পাত তৈরি হয়, স্টিল তৈরি হয়। চামড়া শিল্পে ট্যানারিতে ব্যবহার করা হয়। আমাদের ট্যানারি বা চামড়া শিল্প কোথায় এরকম বাস্তবিক উদাহরণ দেখতে পাই? আমাদের সাধারণত ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বা ওরকম কোনো একটা জায়গায়। এখানে আমার কি হয়, এখানে আমার বিভিন্ন গরু ছাগলের চামড়া থেকে তোমার লেদার তৈরি করা হয়। লেদার তৈরি করে সেই লেদার দিয়ে আমাদের জুতা, ব্যাগ বানানো হয়ে থাকে। এদিকে ঔষধ কি? ঔষধ তৈরিতে এই যে আমি বললাম আমাদের পেটে যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। যদি আমার কোথাও হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজনটা বেশি হয় তখন আমরা এরকম অ্যাসিড খেয়ে থাকি, অথবা অ্যাসিড তোমার খাওয়া হয়। অ্যাসিড যেহেতু খেয়াল আছে কিনা, অ্যাসিড তোমার হলো পুড়ায় যায়। এই অ্যাসিডটা আমার কোথাও পুড়ে যায়, সেই কাজটা করে থাকে। তাই যদি কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা যায় বা কোনো ভাইরাসের সংক্রমণ দেখা যায়, ভাইরাস না ব্যাকটেরিয়া মূলত, তখন আমরা এরকম হাইড্রোক্লোরিক অ্যাসিডে ওষুধ খেয়ে থাকি। যেমন আমাদের যে ঠান্ডা ওষুধ খেয়ে থাকি সাধারণত, ওটা এক ধরনের ওষুধ ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড, তারা তোমার হলো এরকম আমাদের ব্যাকটেরিয়া ভাইরাসগুলো মেরে ফেলে। এরকম উদাহরণ আরও আছে। আপাতত এই উদাহরণগুলো পড়ে রাখো, বাস্তবিক কথাবার্তা দিয়ে এটা ইমাজিনেশনের মাধ্যমে উদাহরণগুলো তুমি খুব ভালো করে মনে রাখতে পারবে। এটা ইমাজিন করার বিষয়টা থাকে। প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে এই যে আমরা যে উদাহরণগুলো দেখলাম এগুলো ছিল শিল্পক্ষেত্রে, শিল্প বাণিজ্যের ক্ষেত্রে। এবার আমাদের দৈনন্দিন কি কি উদাহরণ দেখা যায় সেগুলো দেখো। সাপের উপদ্রব কমাতে, যদিও তোমার এখন সাপের উপদ্রব আমরা দেখি না, তবে যারা তোমার গ্রামে থাকে, গ্রামে তোমার আগে একটা সময় গ্রামের ঝোপঝাড়ের মধ্যে অনেক ছোট ছোট সাপ দেখা যেত, সাপ পাওয়া যেত, বড় সাপ, বিষাক্ত সাপও পাওয়া যেত। সেই সাপের উপদ্রব কমানোর জন্য আগেকার সময় মানুষরা কার্বলিক অ্যাসিড চিনতো না, তবুও তোমার একটা অ্যাসিড বা একটা পদার্থ এরকম ফেলে দিত এবং সেখানে তোমার হলো কোনো সাপ আসতো না। পরে দেখা গেল যে ওটার নামই কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিড দিয়ে তোমার সাপ তাড়ানো হয়, সাপের উপদ্রব কমানো হয়, সাপ ওর কাছে আর যায় না। সাপের কাছে এটা বিষাক্ত একটা বিষয়। খাবার হজমে আমাদের পাকস্থলীতে প্রাকৃতিকভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যেটা আমি বললাম খাবার হজম করতে সাহায্য করে। স্কারভি রোগ প্রতিরোধে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, এই যে একটা নতুন কথা পড়লে,
আমাদের যে ভিটামিনগুলো আছে তার মধ্যে একটা ভিটামিন হলো ভিটামিন সি, যেটাকে আরেকটা নামে ডাকা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড তোমার এর অভাবে স্কারভি রোগ হতে পারে। স্কারভি রোগ কেমন? স্কারভি রোগ হলো আমাদের উদাহরণ বলতে গেলে আমাদের এই যে দাঁতের গাম থাকে, মাড়ি থেকে তোমার রক্তপাত হয়, অনেক রক্ত পড়ে, এদেরকে তোমার হলো স্কারভির জন্য ভিটামিন সি সাপ্লিমেন্ট দেওয়া হয়। সাধারণত আমরা বাংলাদেশে তেমন একটা দেখি না, তবে আগেকার সময় যারা তোমার সমুদ্র যাত্রা যেটা বেশি করতো, শিপে ঘুরে বেড়াতো, শিপে তোমার কয়েক মাসের পর মাস ঘুরে বেড়াতো, আমরা এরকম অনেক কার্টুন বা কথাবার্তা পড়ে আসছি, পাইরেটস থাকে, হ্যান ত্যান হাবি জাবি, এইসব শিপে যারা থাকে সেইলাররা, তাদের তোমার স্কারভি রোগটা বেশি দেখা যেত। তা কিছু বিখ্যাত শিপের যারা হলো নাবিক ছিলেন, তাদের কাছে এরকম ভিটামিন সি ছোট ছোট জারে করে ভিটামিন সি এর রস বা কোন লেবুর রস, কমলার রস, এগুলো ছোট জারে করে রেখে দিতেন। তো তাদের যদি শিপে অন্যান্য ক্রিউদের লোকদের কোথাও এরকম মুখে ঘা দেখা যায়, প্রচুর ঘা দেখা যায়, তখন তাদেরকে এই ভিটামিন সি খাওয়াতেন। ওটাই ছিল মূলত স্কারভি রোগ। স্কারভি রোগ প্রতিরোধে আমরা ভিটামিন সি কাজে লাগাতে হয়। পরিষ্কারক হিসেবে কি, আমাদের টয়লেটে হোক আর বেসিনে হোক, যেখানেই হোক, সব জায়গায় তোমার যে স্টেইনগুলো, দাগগুলো থাকে, সেইগুলো দাগগুলো এমনি নর্মালি সরে না। এই দাগগুলো সরানোর জন্য আমাদের টয়লেট ক্লিনার শক্তিশালী অ্যাসিড ব্যবহার করা হয়। এখানে অ্যাসিডের কথা বলা, শক্তিশালী ক্ষারও ব্যবহার করা হয়। কথাটা একটু মনে হয় ভুল আছে, ক্ষার ব্যবহার করা হয়, শক্তিশালী ক্ষার ব্যবহার করা হয়। উদাহরণ কি, এই যে হারপিক নাম শুনে আসছো না? হারপিক, এই যে হারপিকটা ব্যবহার করা হয়, এটা অনেক পাওয়ারফুল একটা ক্ষার, হারপিক। এবং এখান থেকে একটা কথা মনে পড়লো, কিছু মানুষ তোমার হারপিক খায় না, সেটা আর বাদ দিই, তাদের তোমার হলো স্টোমাক ওয়াশ করানো লাগে, যেটা একটা কষ্টকর ব্যাপার, এটা বাদ দিই। তাহলে পরিষ্কারক হিসেবে তোমার টয়লেট ক্লিনারে শক্তিশালী ক্ষার ব্যবহার করা হয়। উদাহরণ তুমি হারপিক দিয়ে মনে রাখতে পারো। তাহলে আমরা কি কি পড়লাম প্রাত্যহিক জীবনে? সাপের উপদ্রব কমাতে, খাবার হজমে, তোমার স্কারভি রোগ প্রতিরোধে, আর হলো টয়লেট ক্লিনার হিসেবে। এছাড়া আমরা আরো কিছু উদাহরণ পাই, এখানে উদাহরণগুলো লেখা, যেমন অ্যান্টাসিড হিসেবে, ব্লিচিং পাউডার হিসেবে এবং হোয়াইট ওয়াশ হিসেবে। অ্যান্টাসিড হিসেবে কি ইউজ করা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ব্যবহার করা হয়। কি হয় মূলত? মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এইগুলো আমার যখন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, তখন এটাকে আমার প্রশমন করে দেয়। প্রশমন করে কি তৈরি হয়? আমার ক্ষারগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি হয়? খেয়াল আসছে? লবণ তৈরি হয়, সল্ট তৈরি হয়, যেটা একটা নিরপেক্ষ পদার্থ। আর অন্যদিকে আমার পানি তৈরি হয়, যেটা আর একটা নিরপেক্ষ পদার্থ। এই জন্য আমার সাধারণত অ্যান্টাসিড, মানে পেটে যদি অ্যাসিডিটি হয়, পেটে গ্যাসের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা যেটা বলে, গ্যাস্ট্রাইটিস, এইগুলো হলে আমাদের অ্যান্টাসিড খাওয়া হয়। অ্যান্টাসিড নামটা আসলে এইভাবে, অ্যান্ট আর অ্যাসিড, এই অ্যান্টাসিড বলা হয়। অ্যান্টাসিড, এই অ্যান্টাসিড আমরা খেয়ে থাকি সাধারণত তোমার ভারী খাওয়া দাওয়া করা হলে, বিরিয়ানি কাচ্চি খাওয়া হলে, কারো যদি পেটে ব্যথা হয়, তখন তাদের হলো অ্যান্টাসিড খাওয়ানো হয়, গ্যাসের ওষুধ। এবার হলো ব্লিচিং পাউডার। শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার তৈরি করা হয়। কি কি পড়লাম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হলো ক্লোরিন, এইগুলো ব্যবহার করে তোমার ব্লিচিং পাউডার তৈরি করা হয়, যেটা আরো বেশি পাওয়ারফুল, সেটা তোমার জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত কুরবানির সময় আমরা দেখি যে ব্লিচিং পাউডার সব জায়গায় ছড়ায় ছিটায় রাখে, পরিষ্কার রাখতে, জীবাণু যাতে না আসে। এরপর হলো হোয়াইট ওয়াশ হিসেবে চুনের পানি দিয়ে ঘরের দেয়াল চুনকাম করা হয়
এবং মিল্ক অফ লাইম দিয়ে তোমার পোকামাকড় দমন করা হয়। চুনের পানি, মিল্ক অফ লাইম দুইটাই তোমার হলো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আরেকটা নাম মিল্ক অফ লাইম। এই চুনের পানি দিয়ে তোমার হলো ঘরের দেয়ালে চুন দেওয়া হয়, আবার এটা দিয়ে তোমার পোকামাকড় দমন করা হয়। তাহলে আমরা অ্যাসিড এবং এদের বিভিন্ন ব্যবহার দেখলাম। তাহলে অধ্যায়ের আমরা অল্প একটু বাকি, এগুলো দিয়ে শেষ করি। ধাতু, ধাতু কি, ধাতু জিনিসটা কি তোমরা একবার তোমাদের মাথায় আসছিল যে সংজ্ঞায় আমরা ধাতু পড়লাম যে এটা ধাতুর হাইড্রোক্সাইড বা ধাতুর অক্সাইড ফর্মেশন করে, ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে প্রতিস্থাপন করে। ধাতু কি? অ্যাসিডের সাথে যে কোনো সক্রিয় ধাতুর বিক্রিয়ায় আমরা লবণ এবং হাইড্রোজেন গ্যাস দেখতে পারি। ধাতু নিয়ে মূলত আমাদের অন্য চ্যাপ্টারে আলোচনা করা। তা ধাতু হলো সাধারণত তোমার যেটা হলো অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করতে পারো, অ্যালুমিনিয়াম প্লেট যেগুলো তোমার দেখতে হলো আকর্ষণীয় হয়, চকচক করে, এবং এই ধাতু থেকে আমরা এরকম শব্দ পেতে পারি, যেমন পাতিলের বা কোনো একটা হলো স্টিলের থালা বাটিতে কোথাও রাখা হলে শব্দ হয়। এই যে ধাতু তোমার হলো এরকম শব্দ পাওয়া যায় এবং এগুলো চকচকে হয়। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা এরা হলো তোমার ইলেকট্রন পরিবহন করে। শুধুমাত্র আপাতত এইটুকু জেনে রাখো। এই কাজগুলো যারা করে এরা তোমার বলা হয় ধাতু। যে ধাতুর আরেকটা নাম হলো মেটাল। এবার আমরা নামটা শুনে আসছি, মেটাল কি এটা তো আমরা চিনি, এটাই হলো তোমার মেটাল। আরেকটা ছিল অধাতু। অধাতু আমার বলা হতো নন মেটাল। তাহলে অ্যাসিড আর ধাতু দেখলাম। অ্যাসিড এর সাথে ধাতুর বিক্রিয়া হলে কি হয়? লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যাসিডের সাথে কোনো সক্রিয় ধাতুর বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই রিঅ্যাকশনটা দেখে রাখো, ধাতু, অ্যাসিড, লবণ এবং হাইড্রোজেন গ্যাস। উৎপন্ন যে গ্যাসটা হয় হাইড্রোজেন, এই হাইড্রোজেন গ্যাসটা আমরা কিভাবে বুঝি? টেস্ট টিউবের মুখে যদি আমরা জ্বলন্ত দেশলাই ধরায় রাখি, তখন সেখান থেকে আমরা এরকম পপ শব্দ শুনতে পাই, এভাবে তোমার জ্বলে উঠবে। সাধারণত এই এক্সপেরিমেন্টটা এখন না, এই এক্সপেরিমেন্টটা তোমাদের পরের ক্লাসে আলো করা হবে, সেই সময় তোমরা দেখবা, বাস্তবে দেখবা। ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে, H2 গ্যাস তৈরি করে। এই ছিল অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া, জ্বলন্ত। এবার তোমার অ্যাসিডের সাথে কার্বনেটের বিক্রিয়া কেমন হয়? অ্যাসিড কোনো ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করলে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। ধাতব কার্বনেট, অ্যাসিড, লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। অ্যাসিডের এই ধর্মকে কাজে লাগিয়ে তোমার ফায়ার এক্সটিংগুইশার বা আগুন নেভানোর যন্ত্র কার্বন ডাই অক্সাইড তৈরি করে ব্যবহার করা হয়। কার্বনের, ধাতব কার্বনেট উদাহরণ কি দিতে পারি? যেমন এই যে ক্যালসিয়াম কার্বনেট বা এই সোডিয়াম কার্বনেট। এরকম আমরা অনেক কার্বনেট দেখতে পারি, কার্বনেটের উদাহরণ দেখতে পারি। এই কার্বনেটগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার লবণ, পানি উৎপন্ন করবে। আমরা আপাতত এইটুকুই জেনে রাখি। আমরা সামনে আরো এরকম এক্সপেরিমেন্ট দেখবো। এরকম তোমার চুনের এক্সপেরিমেন্ট আছে, যে চুনের এক্সপেরিমেন্টে দেখা যায় যে চুন থেকে তোমার বুদবুদ আকারে গ্যাস বের হয় এবং এই গ্যাসগুলোই তোমার হয় কার্বন ডাই অক্সাইড। এবার এই চ্যাপ্টারে একটা বিষয় বাকি থাকে, সেটা হলো পাওয়ার অফ হাইড্রোজেন বা পিএইচ। পিএইচ কি সেটা একটা সাধারণ ধারণা দেওয়া। আমি
খুবই কম সময়, খুবই অল্প কথায় এটা বলার চেষ্টা করব। পিএইচ ওয়ার্ডটা আসে তোমার পাওয়ার অফ হাইড্রোজেন, বা একটা বলা হয় পুইসেন্স, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, আমি তো উচ্চারণ করতে তেমন একটা পারবো না, অফ হাইড্রোজেন। এরকম তোমার হলো এই ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড থেকে বা ফ্রেজ থেকে তোমার পিএইচটা চলে আসে, পি আর এইচ। আমি দুটো মুছে দিই কারণ এগুলো আমার খুব একটা প্রয়োজন নেই। এই পিএইচটা কি? পিএইচটা হলো হাইড্রোজেন কত শক্তিশালী সেটাকে দেখায়। কিভাবে দেখায়? পিএইচটা তোমার একটা মান থাকে, সেটা তোমার 0 থেকে শুরু করে 14 পর্যন্ত, 14 পর্যন্ত মান। এর মধ্যে আমি যদি মানগুলো এভাবে বসাই 1 2 3 4, আচ্ছা অনেক লিখতে হবে তারপরে। এই ধরো 0 থেকে শুরু, আমি মাঝখানে একটা পয়েন্ট দিই, সেটা হলো নাম্বার 7, এখান থেকে আরেকটা সামনে পয়েন্ট দিই, নাম্বার 14 দিয়ে রাখি। এরকম একটা স্কেলের মতো করে তোমার পিএইচটা দেখানো হয়। পিএইচটা কি বোঝায়? পিএইচ দেখে আমরা কি বুঝতে পারি? একটা বস্তু তোমার অ্যাসিড নাকি ক্ষার সেটা আমরা বুঝতে পারি। এই যে নাম্বার 7 আমি এখানে ড্র করলাম, এটা আমার নিরপেক্ষ, নিউট্রাল বলা হচ্ছে, নিউট্রাল বা নিরপেক্ষ, নিরপেক্ষ পিএইচ। কথাটার অর্থ কি? আমি যদি কোনো নিরপেক্ষ পদার্থতে পিএইচ মাপি, তার পিএইচটা হবে নাম্বার 7। যেমন এই যে নাম্বার 7, এই পিএইচটা কাদের হয়? পানির হয় বা লবণের হয়, এদের পিএইচ আমার 7 হয়ে থাকে। অন্যদিকে আমার এই 0 থেকে 14, 0-এর আগে যা আছে তা সবই আমার হলো অ্যাসিড, আর 0-এর পরে যা আছে তা সবই আমার হলো ক্ষার বা বেস, ক্ষারক। তার মানে এই 0 থেকে 7-এর মধ্যে যারা আছে এদেরকে আমরা বলে থাকি অম্ল, আর 7 থেকে 14-এর মধ্যে যারা আছে এদেরকে আমরা বলে থাকি ক্ষারক। এইটুকুই আমাদের পিএইচ নিয়ে জানা লাগবে। পিএইচ এর ফর্মুলাটা কি এটা দেখতে পারো, তবে তোমরা এটা পারবা না, বের করতে পারবে না, জাস্ট দেখে রাখো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। পিএইচ তোমার বের করা হয় -log H প্লাস আয়ন কনসেন্ট্রেশন বা H প্লাস আয়নের ঘনত্ব দিয়ে। জাস্ট এই ফর্মুলাটা দেখে রাখো, ফর্মুলা তোমাদের কাজে লাগবে না, তোমরা ইউজ করবে না, তোমাদের এটা প্রয়োজন নাই, শুধুমাত্র একবার দেখে রাখো। এই ছিল আমার পিএইচ। পিএইচ কি? পিএইচ একটা স্কেল, যে স্কেলে আমি যদি কোনো রাসায়নিক পদার্থ রাখি, সেই রাসায়নিক পদার্থ কত পিএইচ, কত ক্ষারীয় বা কত অম্লীয়, এটাকে নির্ধারণ করে থাকে। তোমার যদি আমি যদি এবার উদাহরণ দিয়ে বলি, তোমার একটা পদার্থের পিএইচ হলো 1, একটা পদার্থের পিএইচ হলো 6, দুইটা পদার্থই আমার এখানে অম্ল, কিন্তু কোনটা বেশি অম্লীয়, কোনটা বেশি পাওয়ারফুল? আমার 1টা এখানে বেশি পাওয়ারফুল, আর 6টা তোমার হলো নিরপেক্ষর কাছে চলে যায়, এই জন্য এটা কম পাওয়ারফুল, কম শক্তিশালী। অন্যদিকে তোমার যদি আমি একটা পিএইচ ধরি তোমার 8, এদিকে তোমার পিএইচ ধরো আমি বললাম 13, তখন এই দুইটাই আমার হলো সেই দুইটা পদার্থই ক্ষার, দুইটা পদার্থই ক্ষারক, কিন্তু আমার এই 8 এর থেকে 13টা বেশি দূরে, 13টা বেশি ক্ষারীয়, 13টা বেশি শক্তিশালী, 8টা আমার হলো কম শক্তিশালী। এইভাবে আমাদের রাসায়নিক পদার্থগুলোর মধ্যে তোমার অম্লীয় ক্ষারক দুটো কথা তো আসছেই, কোনটা কত বেশি শক্তিশালী ক্ষারক, কোনটা কত বেশি শক্তিশালী অম্ল, সেটা আমরা বের করতে পারি। তাহলে এই ছিল মূলত আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। এই চ্যাপ্টারে আমরা মূলত পড়লাম অ্যাসিড কি, বেস কি, ক্ষারক কি, ক্ষার কি, কোনটা ক্ষারক কোনটা ক্ষার, নির্দেশক কি, প্রশমন বিক্রিয়া কি, লবণ কি, এই কথাগুলো পড়লাম, এবং অ্যাসিডের সাথে কিছু ধাতুর, কার্বনেটের বিক্রিয়া দেখলাম। তাহলে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখবা। তার আগে আমরা শেষ করার আগে কিছু প্রশ্ন সলভ করি। একটা মৌমাছি যদি কামড় দেয়, সেখানে প্রচন্ড জ্বালাপোড়া করে, সেখানে যদি চুন লাগানো হয় জ্বালাপোড়া কমে যায়,
কেন কমে এই হলো প্রশ্ন। এখানে তোমার একটা হিন্টস দেওয়া, তোমার দেখে অ্যান্সার করতে পারবো। এবার এই অধ্যায়ের সারসংক্ষেপ একবার দেখে রাখো। অ্যাসিড হাইড্রোজেন আয়ন দেয়, টক স্বাদ গ্রহণ করে নীলকে লাল করে। ক্ষার হাইড্রোক্সিল আয়ন দেয়, কটু বা তেতো স্বাদ লালকে নীল করে। লবণ অ্যাসিড বা ক্ষারের ফসল, মানে এদের একসাথে রিয়াকশন করলে যেটা আসে সেটা নিরপেক্ষ লবণ, লিটমাসের রং বদলায় না। নির্দেশক রং বদলে অ্যাসিড বা ক্ষার চেনার গোয়েন্দা, গোয়েন্দার মতো কাজ করে। এটা কি অ্যাসিড নাকি এটা কি ক্ষার সেটা বোঝায়। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস, লিটমাসটা আমাদের বেশি চেনে থাকে। এবার এই দুটো এমসিকিউ সলভ করো তো, ভিডিওটা পজ করে এই দুটো এমসিকিউ সলভ করো। এবার বলো টমেটোতে কোন অ্যাসিড থাকে? এটা তো আমরা পড়ে আসছি চ্যাপ্টারের শুরুতে। টমেটোতে আমার থাকে কি? অক্সালিক অ্যাসিড। স্যাট্রিক অ্যাসিড কোথায় থাকে? উদাহরণ একটা বলো। লেবু। তোমার ম্যালিক অ্যাসিড কি থাকে? ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? আপেলে। আবার তোমার এই টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? টার্টারিক অ্যাসিড থাকে আমার তেঁতুলে। তেঁতুলের ত দিয়ে মনে রাখতে বলছিলাম। এবার হলো নিচের কোনটি ক্ষার অ্যালকালি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড। উদাহরণগুলো দেখো এবং প্রশ্নটা সলভ করার আমি কিছু কথাবার্তা বলবো এরপরে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটার আগে আমি এখানে কোনগুলো ক্ষারক সেগুলো রাখি, মানে ক্ষারক বাদে বাকিটা বের করে দিই। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি তোমার ক্ষার? ক্ষারক না, এটা তো আমার লবণ ছিল, খাবার লবণ। তার মানে কি এটা আমার আগে থেকেই বাদ। এবার হলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট কি ক্ষার? সোডিয়াম হাইড্রোক্সাইড আমার ক্ষার না নাকি? সোডিয়াম হাইড্রোক্সাইডটা ক্ষার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও ক্ষার। এই যে দুটো ক্ষার বাকি থাকলো, ক্ষারক বাকি থাকলো, দুটা ক্ষারকের মধ্যে কোনটা ক্ষারক হয়েও কোনটা ক্ষার না এটা আমার বের করতে হবে। আমরা একটা উদাহরণ পড়ে আসছিলাম যে এই ক্ষারকগুলোর মধ্যে তোমার একটা ক্ষারক ছিল যে ক্ষারকটা ক্ষার হতে পারে না। ক্ষার হতে পারে না মানে কি? পানিতে দ্রবীভূত হয় না। এদের মধ্যে কোনটা পানিতে দ্রবীভূত হয় না একবার মনে করে দেখো। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা আমার পানিতে দ্রবীভূত হয় না। তার মানে আমার বাকি থাকলো হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে তোমার হাইড্রোক্সিল আয়ন বের করে দেয়। এইটাই হলো আমার ক্ষারের উদাহরণ। আমার বৈশিষ্ট্য মনে রাখতে হবে, ক্ষার যে তোমার পানিতে দ্রবীভূত হয় সেটা মনে রাখতে হবে, তারপর আমি এই অ্যান্সারটা করতে পারবো। এরকম অপশনগুলো বাদ দিয়েও অ্যান্সার করতে পারবো। এবার হলো যে টপিকগুলো আমার ইম্পর্টেন্ট সেগুলো তোমার এখানে দেওয়া, একবার একটু দেখে রাখো। ক্ষারী, ক্ষারক, ক্ষারক ক্ষার নয় এই কথাটা, নির্দেশক কি সেটা, প্রশমন বিক্রিয়া কি সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলে। সমীকরণ তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl এটা দিয়ে তুমি খুব সহজে দেখাতে পারো। এবার হলো পেটে অ্যাসিডিটি হলে ডাক্তার কেন অ্যান্টাসিড খাওয়ার পরামর্শ দেয়? রাসায়নের ভাষায় ব্যাখ্যা করো। অ্যান্টাসিড ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ছিল, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা তোমার হলো অ্যাসিডের সাথে মিশে, এই দুইটা তোমার ক্ষারক অ্যাসিডের সাথে মিশে তোমার কি তৈরি করে? আমার লবণ তৈরি করে, যেটা নিরপেক্ষ ছিল। এই জন্য আমার না অ্যান্টাসিড খাওয়া হয়, আমরা এটা দেখে আসছি। এবার একটি দেশের শিল্পোন্নয়নে একটি নির্দিষ্ট অ্যাসিডের ব্যবহার নির্ভর করে, সে অ্যাসিডটা কি ছিল সেটা তোমরা দেখবা। সালফিউরিক অ্যাসিড ছিল। কেন? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটা এতক্ষণ ধরে সময় নিয়ে করার জন্য। এবং আমার তোমাদের কাছে একটা দাবি থাকবে, দাবিটা হলো
এই যে সংজ্ঞাগুলো আমরা পড়লাম, টপিকগুলো আমরা পড়লাম, এটা খুব ভালো করে নোট করে রাখবা, খুব ভালো করে পড়বা। এখানে আমার ঘাটতি থাকলে সামনে আমরা আর বেশি কিছু পড়তে পারবো না। অ্যাসিড বেস প্রথমে একটু কঠিন মনে হবে, কিন্তু কঠিনটাই সহজ করা তো আমাদের উদ্দেশ্য। আমরা কঠিনটাকে সহজ করার চেষ্টা করব। আমি আমার দিক দিয়ে চেষ্টা করছি যে তোমাদের কাছে জিনিসটা একটু সহজ মনে হতে পারে কিনা, সেই চেষ্টাটা করে গেলাম। আশা করি সামনে আরও ভালো করে চেষ্টা করব। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর নাও। আসসালামু আলাইকুম।